সালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে আমরা ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স চ্যাপ্টার থেকে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব। আমরা এখানে ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট ভ্যালু দেখব, ফিউচার ভ্যালু এজ এ টুল অফ ম্যাথমেটিক্স অফ ফিন্যান্স দেখব এবং অ্যাপ্লাই করব এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ধারণ করার জন্য, যে ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় সেই ফর্মুলাগুলো আমরা দেখব। আসুন শুরু করি। Generally, time value of money means that the value of a sum of money received today is more than its value received after some time. আমরা টাইম ভ্যালু অফ মানি যখন আলোচনা করি তখন এখানে একটা জেনারেল অ্যাজাম্পশন হলো যে আজকের দিনের যেই প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ ভবিষ্যতের যে কোনো ক্যাশ ফ্লো আউট যেটা হবে সেটার বর্তমান প্রেজেন্ট ভ্যালুটা সাধারণত ভবিষ্যতের ক্যাশ ভ্যালুর চেয়ে বেশি হবে। সাধারণত আমরা টাইম ভ্যালুর মধ্যে যেটা করি, আমরা বলি যে আজকের দিনের যে প্রেজেন্ট ভ্যালু সেটা সাধারণত ইট উইল বি মোর দ্যান ইটস ভ্যালু রিসিভড আফটার সাম টাইম, অর্থাৎ ভবিষ্যতের যেই ভ্যালুটা থাকবে, যে ক্যাশটা থাকবে, ক্যাশ ফ্লোটা থাকবে, সেটার তুলনায় আজকের দিনেই সেই ক্যাশ ফ্লোটার প্রেজেন্ট ভ্যালুটা বেশি হবে। কনভার্সলি দ্য সাম অফ মানি রিসিভড ইন ফিউচার ইজ লেস ভ্যালুয়েবল দ্যান ইট ইজ টুডে। এবং আরেকটা জিনিস চিন্তা করা হয় যে আজকের দিনে টাকাটা যতটুকু গুরুত্বপূর্ণ তা ভবিষ্যতে তার চেয়ে কম গুরুত্ব লাভ করবে। তো এখানে আমাদের যেটা জেনারেল অ্যাজাম্পশন সেটা হচ্ছে, আবার এক কথায় বলি, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ টাকা রিসিভড আফটার সাম টাইম উইল বি লেস দেন এ টাকা রিসিভড টুডে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ টাকা রিসিভড আফটার সাম টাইম, অর্থাৎ কোনো একটা টাকা আমরা যেটা ভবিষ্যতে পাবো সেটার মূল্যমান উইল বি লেস দেন এ টাকা রিসিভড টুডে। আজকের দিনে ওই টাকাটা রিসিভ করলে যেটা হতো তার চেয়ে কম হবে। সো এটাই হলো আমাদের, আমরা এটা একটু মাথায় রেখে নোট ডাউন করে রাখি। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ টাকা রিসিভড আফটার সাম টাইম উইল বি লেস দেন এ টাকা রিসিভড টুডে। এখন আমরা নেচারটা দেখি। দ্য কনসেপ্ট অফ প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ দ্যাট কম্পাউন্ড অর ফিউচার ভ্যালু। ঠিক আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এটা ভাইস ভার্সা, একই মুদ্রার এক পিঠ অপর পিঠ। আমরা প্রেজেন্ট ভ্যালুকে কনভার্ট করে ফিউচার ভ্যালুতে নিতে পারি, আবার ফিউচার ভ্যালুকে কনভার্ট করে প্রেজেন্ট ভ্যালুতেও আনতে পারি। আমরা যখন ফর্মুলা নিয়ে আলোচনা করবো তখন সেটা দেখতে পাবো। আমরা এখন প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে আমরা ডিটারমাইন করব সেই জিনিসটা আমরা মূলত আলোচনা করি। আসুন দেখে নেই। আমরা এখানে বলছি let a certain amount will be received after n years. Now if the discounted rate is I, then the present value of money will be calculated by using the formula below. এটা এখান থেকেও দেখতে পারি। আমরা আবার দেখি। Let a certain amount will be received after n years. Now, if the discounted rate is I, then the present value of money will be calculated by using the formula below, like this. Present value equals to a divided by 1 plus I to the power n. এটাই হলো আমাদের প্রেজেন্ট ভ্যালুর বেসিক ফর্মুলা, a divided by, আমরা এখানে একটু লিখে নিই, a divided by 1 plus I to the power n. এই হলো আমার প্রেজেন্ট ভ্যালু বেসিক ফর্মুলা। এখানে এ যেটা দেখতে পাচ্ছি, এই এটা হলো অ্যামাউন্ট, এই এটা হলো অ্যামাউন্ট। ইফ এ সার্টেইন অ্যামাউন্ট উইল বি রিসিভড, এই যে সার্টেইন অ্যামাউন্ট বলছি যে ভবিষ্যতে পাবো, সেটাই হলো আমার এ। অথবা এটাকে আরেক ভাষায় বলতে পারি আমরা সহজ করে বোঝার জন্য, এটাকে আমরা ফিউচার ভ্যালু বলছি, যেহেতু ভবিষ্যতে পাবো আফটার এন ইয়ার্স। এই এনটাই হলো নাম্বার অফ পিরিয়ড। নাও ইফ দিস ডিসকাউন্টেড রেট ইজ আই, আইটা হলো রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ ডিসকাউন্ট, then the present value of money will be calculated by using the formula like this. Present value equals to a divided by 1 plus I to the power n. a divided by 1 plus I to the power n, এটাকে আমি এক লাইনে লিখতে গেলে a into 1 plus I to the power whole to the power minus n এভাবেও লিখতে পারি। এখন again if the different amounts of a series, যদি এটি একটি মাত্র অ্যামাউন্ট না হয়ে, অর্থাৎ যদি এমন বলি যে আমি 1 লক্ষ টাকা 5 বছর পরে যদি তুলি তাহলে এত টাকা পাবো, কিংবা 5 বছর পরের 5 লক্ষ টাকাটা এখন যদি আমি নিতে চাই তাহলে কত, এটা মাত্র একবার অ্যামাউন্ট। কিন্তু যদি এমন হয় যেটা একটা সিরিজ যদি হয়, ইভেন again if the different amounts of a series are received at the end of each year, যদি এমন হয় আমি কয়েক বছরের টাকায় আজকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দেখতে চাচ্ছি, যেটা কিনা প্রতি বছরের শেষে আমরা গ্রহণ করব। যেমন ধরুন আমি যদি বলি যে 0, 1, 2, 3, 4,
এভাবে 4 বছর পর্যন্ত আমরা কী করব, কোন একটা টাকা পাওয়ার কথা। ঠিক আছে, এখন আমি যদি এই যে বছর শেষ হবে, যদি আমরা এইভাবে দেখি, বছরের শেষ বলতে এই যে আমি আজকে মাত্র টাকাটা আমি আজকে হিসাব করব, আমি এখানে প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করব জিরোতে। এখন টাকাটা যদি আমি আজকেই রিসিভ করি, অর্থাৎ আমি যদি এটা দুইভাবে নিতে পারি, যে প্রতিটা কিস্তি বা যেটা আমরা পেমেন্ট পাবো, এটা যদি প্রত্যেক বছরের শেষে পাই, অর্থাৎ প্রথম কিস্তিটা পাবো প্রথম বছরের শেষে, দ্বিতীয় কিস্তিটা পাবো দ্বিতীয় বছরের শেষে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে এভাবে, PB equals to A1 divided by 1 plus I to the power 1, A2 divided by 1 plus I to the power 2, A3 divided by 1 plus I to the power 3। কিছুই না, শুধু আমরা এই n এর পরিবর্তে এখানে কি করব, 1 2 3 লিখে যাব, n এর পরিবর্তে এখানে 1 2 3 লিখে যাব, যখন যেটা আসে সেটা লিখবো 1 2 3, হ্যাঁ, অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট। আমরা যদি 4 বছর ধরি 4 বছরেরটা আমরা বের করব, এইভাবে প্রতিটাই বের করে আমরা সাম আপ করে নেব, সেটাই হবে আমাদের 4 বছরের যে আমরা টাকাটা পাবো সেটার আজকের দিনের ক্যাশ ভ্যালু। সাপোজ আমি 1 বছর পরে পাবো 1 লক্ষ টাকা, 2 বছর পরে পাবো 1,10,000 টাকা, 3 বছর পরে পাবো 1,50,000 টাকা, একইভাবে 4 বছর পরে পাবো 1,60,000 টাকা। তাহলে আমি চাচ্ছি ওই চারটাকে আজকের দিন আমি ক্যালকুলেট করলে আমার প্রেজেন্ট ভ্যালুটা কত হবে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা এটাকে এই সিরিজতে এটা ব্যবহার করব, where PB equals to the sum of the individual present values of a separate cash flows and A1 A2 A3 refer to cash flows at the end of time periods। অর্থাৎ আমি যদি 1 বছরের শেষে এই টাকাটা পাই, এই অ্যামাউন্টটা পাই বা প্রেজেন্ট ফিউচার ভ্যালুটা পাই, 2 বছর শেষে এটা পাই, 3 বছর শেষে এভাবে পাই, এবং n সংখ্যক বছর শেষে এই টাকাটা পাই, তাহলে ওই পুরো সবগুলো ক্যাশ ফ্লোকে যদি আমি কনভার্ট করে আজকের দিনের টাকাতে কনভার্ট করে আনি, তাহলে আমরা এটা পাবো। এই হলো আমরা ফর্মুলা। আমরা একটা ম্যাথ যখন করি জিনিসটা আমাদের আশা করি সহজ হবে। একইভাবে এইটা আমরা আলোচনা করলাম যে আমরা বছরের শেষে যদি কোনো একটা টাকা রিসিভ করি, অর্থাৎ পেমেন্টগুলো বা ফিউচার ভ্যালুটা যদি আমি বছরের শেষে হিসাব করি, এখন যদি এটা বছরের শেষে না হয়ে বছরের শুরুতে হয় তখন কি হবে। যেমন আমরা সেক্ষেত্রে আরেকটা উদাহরণ নিই। But if the different amount of a series are received or paid at the beginning of the year, যদি এটা এই অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার না হয়ে এটা যদি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হয়, অর্থাৎ আমি প্রথম পেমেন্ট প্রথম ফিউচার ভ্যালুটা পাবো এখানে, প্রথম ফিউচার ভ্যালুটা পাবো এই জায়গাটায়, দ্বিতীয় ফিউচার ভ্যালুটা পাবো এই জায়গাটায়, তৃতীয় ফিউচার ভ্যালুটা পাবো এই জায়গাটায়, অর্থাৎ প্রথম বছরের কিস্তিটা আমি বছরের শুরুতেই পেয়ে যাব, ঠিক আছে। এখানে ছিল আমরা ব্লু দিয়ে দেখিয়েছিলাম 1 বছরের শেষে, 2 বছরের শেষে, 3 বছরের শেষে, 4 বছরের শেষে, কিন্তু এখানে কি হচ্ছে, প্রথম বছরের আমি কিস্তিটা ফিউচার ভ্যালুটা বছরের শুরুতে পাচ্ছি, দ্বিতীয় বছরেরটা দ্বিতীয় বছরের শুরুতে, তৃতীয় বছরটা তৃতীয় বছরের শুরুতে হয়। তেমন যদি হয় তখন জাস্ট এটা ফর্মুলাটা তখন এভাবে হয়ে যাবে, A1 প্লাস A2 ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 1 A3 ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার 2। এটা আসলে খুবই সহজ একটি বিষয়। আমরা যদি এটাকে একটু কনভার্ট করে দেখি তাহলে জিনিসটা সহজ লাগবে। দেখুন আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কী ছিল, A1 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n, এই ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, এখন আমি যখন বছরের শুরুতেই নিচ্ছি, তাহলে বছরের যেহেতু শেষ হয় নাই, পিরিয়ড তো 0, তো পিরিয়ড 0 যখন আমি এখানে n দিতে পারবো না, পিরিয়ড 0 যখন আমরা এখানে কী দিব, এই 0টা দিব। তাহলে দেখেন 1 প্লাস I টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে ইন জেনারেলি এখানে A1টাই বসে যাবে। এটা কোনো জটিল কিছুই না, খুবই সহজ। আমাদের একটাই ফর্মুলা মনে রাখতে হবে, এটাকেই আমরা শুধু বারংবার ব্যবহার করব, অর্থাৎ n এর মানের উপরেই এই পুরো সিরিজটা অ্যাট দ্য বিগিনিং এবং অ্যাট দ্য এন্ড ব্যবহৃত হবে। তা আমরা এখন যেহেতু আমরা ফর্মুলাগুলো দেখেছি, আমরা একটা রেলিভেন্ট প্রবলেম দেখি, আমাদের জিনিসটা আরও সহজ হয়ে যাবে। আমরা একটা প্রবলেম দেখছি। আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল দিয়েছে আমাদের, মিস্টার খান হ্যাজ ফলোয়িং 3 অল্টারনেটিভস আফটার ইনভেস্টিং টাকা 2 লাখ। বলছেন মিস্টার খান, জনাব খান হ্যাজ ফলোয়িং 3 অল্টারনেটিভ, উনি 3টা অল্টারনেটিভ অপশন পেয়েছেন ইনভেস্টমেন্টের, যেটা কিনা 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন। উনি এই 2 লক্ষ টাকা যদি উনি ইনভেস্ট করেন, একটা হলো উনি 3 বছর পরে নগদ 3 লক্ষ টাকা পাবেন। আরেকটা বলছে উনি প্রতি বছরের শেষে এইভাবে 3 বছর ধরে 1,40,000, 1,20,000 এবং 80,000 টাকা করে পাবেন। আরেকটা বলছে উনি প্রতি বছরের শুরুতে যদি পেমেন্টটা করেন তাহলে উনি কী পাবেন, বছরের
প্রতি বছরে কি করবেন, বছরের শুরুতে 1,20,000, 1,10,000 এবং 80,000 করে পাবেন যদি উনি বছরের শুরুতেই যদি এটা তুলে নেন। তো এখন বলছে হোয়াট অল্টারনেটিভ উড বি প্রফিটেবল ফর মিস্টার খান ইফ হিজ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 15%। ওনার রেট অফ রিটার্ন বা ওনার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে 15%। এখন আমরা তিনটাই করে দেখব। একটা হলো আমরা সরাসরি প্রেজেন্ট ভ্যালুর ফিক্সড অ্যামাউন্ট যেটা ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যামাউন্ট ফিউচার ভ্যালু থাকবে, কোনো সিরিজ থাকবে না, ধাপে ধাপে থাকবে না, সেটা ক্যালকুলেশন করব। আরেকবার দেখব বছরের শেষে যে ফর্মুলাটা আমরা দেখেছি, বছরের শেষের ফর্মুলাটা যেটা দেখেছি এটা একবার দেখব। আরেকবার দেখব বছরের শুরুতে যদি আমার পেমেন্টটা হয় তা। আমরা দেরি না করে আমরা এখানে চলে যাই। আমাদের প্রথমেই আমরা দেখে নিই আমাদের প্রথম ফর্মুলাটা কী ছিল। প্রথমেই আমাদের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা ছিল present value equals to a divided by 1 plus I to the power n, a divided by 1 plus I to the power n। এখন আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্নটা হলো যে উনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করে উনি 3 লক্ষ টাকা 3 বছর পরে পাবেন, উনি 3 বছর পরে পাবেন 3 লক্ষ টাকা। তাহলে ওনার অ্যামাউন্ট হলো এটা ফিউচার ভ্যালু, আর 3টা হলো আমার এখানে n, আমার n এর মান হলো এখানে 3 এবং a এর মান হলো 3 লাখ। এই যে n এর মান হলো 3 আর আই এর আমার 3 লক্ষ টাকা এবং ওনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট রেটটা হলো 15%, এই 15% বা 0.15। তো 0.15 যদি আমরা দেখি তাহলে আমরা এই মানটাকে এখানে বসিয়ে নেই। আমরা এখন এখানে মানটাকে বসিয়ে নেই। আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট কত ছিল ওনার অ্যামাউন্ট ছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা উনি 3 লক্ষ টাকা উনি অ্যামাউন্ট হিসেবে 3 বছর পরে পাবেন। আমি অ্যামাউন্টের জায়গায় 3 লক্ষ লিখে নিলাম। এরপরে 1 প্লাস আই এর জায়গায় লিখে নিলাম। উনি কি বলছে 15% রেট অফ ইন্টারেস্ট, এটাকে কনভার্ট করে আমরা দশমিকে যদি আনি তাহলে এটা 0.15 বা ডেসিমেল আনলে 1.15 পাচ্ছি। এই 0.15 লিখে নিলাম। এরপরে টু দি পাওয়ার n, যেহেতু উনি এককালীন 3 বছর পরে তুলবেন তাহলে 3 বছর পরে তুললে উনি এখানে আমরা 3 দিলাম n এর জায়গায়। এই n এর জায়গায় আমরা কি দিলাম, আমাদের এই n ইকুয়ালস টু 3 আছে, এই 3টা দিলাম। তখন আমি দেখলাম ক্যালকুলেশন করে, আমাদের ক্যালকুলেশনটা এখানে করা আছে, দেখুন a ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, 3 লাখ ইন্টু 1 প্লাস আই। এটাকে আমি একটু সহজে প্রেজেন্ট করার জন্য এভাবে লিখেছি যাতে করে আমরা জিনিসটা বুঝতে পারি। এখানে আসলে নিউমারেটর এবং ডিনোমিনেটর আকারে দেওয়া আছে, লব এবং হর আকারে দেওয়া আছে। a ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n মানটা বসালে আমরা দেখতে পাচ্ছি উনি 3 বছর পরে যদি টাকাটা তুলে নেন তখন উনি 1,97,254 টাকা পাবেন 3 বছর পরে 0.15 রেটে, 0.15%। আর সেকেন্ড যে অপশনটা উনি পেয়েছেন, আমরা এখানে মানটা এখানে বসিয়েও দেখতে পাচ্ছি a ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, 3 লাখ ইন্টু 1 প্লাস আই 0.5। আমরা ক্যালকুলেশন করলে এই যে 1,97,251.63 আমরা পাচ্ছি। এরপর আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমে ওনাকে বলছে উনি টাকাটা যদি এখন 3 বছর পর না নিয়ে আরেকটা অপশন করতে পারে উনি বি, উনি প্রতি বছরের শেষে আগামী 3 বছর ধরে প্রতি বছরের শেষে কালেক্টিং টাকা 1,40,000, 1,20,000 টাকা 80, অর্থাৎ উনি 3 বছর পরে এককালীন টাকাটা না তুলে উনি প্রতি বছরের শেষে প্রথম বছর শেষে 1,40,000 তুলবেন, দ্বিতীয় বছর শেষে উনি 1,20,000 পাবেন এবং তৃতীয় বছর শেষে উনি 80,000 টাকা পাবেন। এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাই ওনার কেস ফ্লোটা কী হয়। আমরা এখন প্রবলেমটাকে সলভ করি। আমরা জানি এখানে ফর্মুলাটা যেহেতু বছরের শেষে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারের আমরা ফর্মুলা জানি, এটা প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1, 2 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2, 3 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3। আমরা এখানে এই ফর্মুলাটা আমরা একটু আগে যেটা শিখেছি, এই যে আমরা এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করছি। 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1, 2 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2 বা স্কোয়ার, 3 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3 বা 1 প্লাস আই হোল কিউব। যেহেতু এখানে 3 বছর তাই আমাদের আর ফার্দার যেতে হচ্ছে না, 4 বছর তো আমরা আরেকটা ঘর বাড়িয়ে নিতাম। এখন আসি আমরা মানগুলো বসিয়ে দেই। আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরের অ্যামাউন্ট কত, ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট হলো 1,40,000, আমরা বসিয়ে দিলাম 1,40,000। একইভাবে সেকেন্ড অ্যামাউন্ট হলো 1,20,000, তাহলে আমরা বসিয়ে দিলাম 1,20,000, এই যে 1,20,000। তৃতীয় বছর আমরা পাবো 80,000 টাকা, তাহলে 80,000 টাকা আমি এখানে বসিয়ে দিলাম 80,000। আর নিচে 1 প্লাস আই টু দি পাওয়ার 1, তাহলে আমরা প্রতিবারে আমরা 0.15
0.15 এবং 0.15 দিলাম। এখন এই অংশটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসারটা পাবো 2,65,077 টাকা। আমরা এখানে ক্যালকুলেশনটা করা আছে, তো দেখে নেই। A1 equals to 1,40,000, A2 equals to 1,20,000, A3 equals to 80,000, I equals to 0.15। আমরা যদি একইভাবে এই ফর্মুলাটাই আমরা যেখানে যেটা করেছি সেটা যদি আমরা বসাই, এই যে 1 + i to the power 1, 1 + i to the power 2, 1 + i to the power 3 আমরা যদি এইভাবে করি তাহলে এই যে মানটা পাচ্ছি, এই মানটা বসালে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে 2,65,076.80 টাকা পাবো। এরপরে আমাদেরকে বলছে যদি উনি তৃতীয় অপশন নেয়, যদি উনি তৃতীয় অপশনটা নেয়, অর্থাৎ উনি যদি সেক্ষেত্রে বলে যে 1 বছর পর উনি 1,20,000 নেবেন, উনি 1 বছর পরে 1,20,000 নেবেন, 2 বছর পরে 1,10,000 নেবেন, তৃতীয় বছরে 80,000 টাকা নেবেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে উনি কিস্তিগুলো পাবেন অ্যাকচুয়ালি বছরের শুরুতে, অর্থাৎ প্রথম বছরের কিস্তিটা উনি প্রথম বছর শেষে পাবেন না, প্রথম বছরের শুরুতে পাবেন। প্রথম বছরের কিস্তিটা উনি প্রথম বছরের শুরুতে পাবেন। এইভাবে যদি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার নেক্সট, পরবর্তী বছরের প্রতিটা বছরের শুরুতে উনি কিস্তিগুলো পাবেন, যদি এমন দেয়া থাকে 1,20,000 টাকা, 1,10,000 টাকা, 80,000 প্রতি বছরে উনি পাবেন, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, কিন্তু প্রতি বছরের শুরুতে উনি এই টাকাটা রিসিভ করবেন। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এইভাবে, A1 / 1 + i to the power 0, বা আমরা সরাসরি এখানে A1টাই বসিয়ে দিতে পারি, আমরা যেটা ফর্মুলায় শিখেছি অনলি A1, এটাও বসিয়ে দিতে পারি, অথবা এভাবে করে দেখাতে পারি। বোথ আর ওকে, আমরা দুটাই ব্যবহার করতে পারবো। A2 / 1 + i to the power 1, A3 / 1 + i to the power 2। আমরা দেখে নিই, প্রথম বছর 1,20,000, প্রথম বছর 1,20,000, তাহলে আমরা বসালাম 1,20,000। এই যে দ্বিতীয় বছরে 1,10,000, এই যে 1,10,000, তৃতীয় বছরে 80,000, আমরা বসে নিলাম 80,000। 0.15, 0.15, 0.15 সবখানেই থাকবে, 0, 1, 2 এইটা বসে নিলাম। যদি এটা করি দেখা যাবে এখানের মধ্যে আসবে আমার 1 দিয়ে 1,20,000 দিয়ে ডিভাইড করলে 1,20,000 থাকবে। তখন আমরা পাচ্ছি 2,76,143 টাকা 67 পয়সা। তাহলে দেখুন আমরা যদি ক্যালকুলেশনটা দেখে নিই অল্টারনেটিভ সি এর ক্ষেত্রে, এই যে A1 1,20,000, 1,10,000, যে আমরা দেখেছি 1,20,000, 1,10,000 এবং 80,000, 1,20,000, 1,10,000 এবং 80,000, আর আয়ের জায়গায় বসেছে 0.15 করে। এই যে আমরা দেখেছি এখানে শুধুমাত্র A1 একাই বসে গেছে, কেন? কারণ নিচে যে মানটা আসছে সেটা হলো 1 + i to the power 0, বা নিচে 1ই আসছে অ্যাকচুয়ালি। এই যে এটা আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1 হয়, অথবা আমরা সরাসরি সূত্র এভাবেও লিখতে পারি A1 + A2 / 1 + i to the power 1। দুভাবেই আমরা ডিভাইড করি, আমরা ক্যালকুলেশন করলে এই পুরো ব্যাপারটা আমরা ক্যালকুলেশন যদি করে দেখি তাহলে পাবো 2,76,143। এখন আমাকে প্রশ্ন করেছে, আমার প্রশ্নটা হলো হোয়াট অল্টারনেটিভ উড বি প্রফিটেবল ফর মিস্টার খান ইফ হিজ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 15% পার এনাম। উনি যদি প্রতি বছরে 15% পার এনাম উনি আশা করে থাকেন ইনভেস্টমেন্টের উপরে রেট অফ ইন্টারেস্টটা, তাহলে ওনার জন্য এই A, B এবং C এর মধ্যে কোন অপশনটা বেস্ট হবে? এখন আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি, আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 1,97,254.87 পাচ্ছেন উনি প্রথম প্রজেক্ট থেকে, দ্বিতীয় প্রজেক্টে পাচ্ছেন, দ্বিতীয় ইনভেস্টমেন্ট আপনার যে শিডিউলটা আছে, যে অল্টারনেটিভটা আছে সেটাতে পাচ্ছেন 2,65,077 টাকা 67 পয়সা, আর তৃতীয় অপশন থেকে পাচ্ছেন উনি 2,76,143.67 টাকা। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি উনি 3 নম্বর অল্টারনেটিভ থেকে উনি ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টে উনি রেট অফ রিটার্নটা পাচ্ছেন 0.15 রেটে, উনি ম্যাক্সিমাম রিটার্নটা পাচ্ছেন 3 নম্বর প্রজেক্ট থেকে। তো আমরা লিখতে পারি সেক্ষেত্রে hence Mr. Khan should select the alternative C due to having higher present value of expected future cash inflows. Due to having higher present value of expected future cash flows. সো যেহেতু ভবিষ্যতের যে ক্যাশ ফ্লোগুলো দেখতে পাচ্ছি সেটাকে আজকের দিনে কনভার্ট করলে আমরা দেখতে পাই যে ওনার হাইয়েস্ট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি আমরা 3 নম্বর অল্টারনেটিভে। তাহলে এই 3টা অল্টারনেটিভ থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু হিসেবে এই 3 নম্বর অল্টারনেটিভটাকে আমরা বেছে নিতে পারছি।
এই হলো আমাদের প্রেজেন্ট ভ্যালুর যে প্রয়োজনীয়তা বা উপকারিতা। এভাবে আমরা ক্যাশ ফ্লোগুলো থেকে ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে আমরা যেটা করতে পারি, ফিউচার ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে আমরা যেটা একটু আগে দেখলাম যে আমরা ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে আজকের দিনে ওই মূল্যমানটা দেখতে পারি যেটা আমরা ভবিষ্যতে পেতে যাচ্ছি। সেভাবে আমরা আমাদের জন্য কোনো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি, ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ ডিসাইড করাটা আমাদের জন্য সহজ হয়। আসুন আমরা এখন ফিউচার ভ্যালুটা দেখি। ফিউচার ভ্যালুটা এক্স্যাক্টলি ভাইস ভার্সা, এক্স্যাক্টলি অপোজিট অফ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুতে আমরা যেভাবে ভবিষ্যতের ক্যাশ ইনফ্লোগুলোকে কনভার্ট করে প্রেজেন্ট ভ্যালুতে আনছি, একইভাবে প্রেজেন্ট ভ্যালুটাকেও জাস্ট কনভার্ট করে আমরা ফিউচার ভ্যালুতে নিয়ে দেখব যে আমার আজকের দিনে যে টাকাটা আছে সেটা আমি ভবিষ্যতে যদি তুলি তাহলে আমার ভবিষ্যতে আমরা কীভাবে পাবো। দেখুন আজ এখানে আমরা যে এটা বলছিলাম ফিউচার ভ্যালু, সেটাইকে আমরা রেখে দিয়ে এটাই এখন এখানে গুণ হিসাবে চলে আসবে ফিউচার ভ্যালু। আমরা একটু দেখি। দেখুন, অন দি আদার হ্যান্ড, let a is a present amount in corresponding to compounding rate, then the future value after nth years will be calculated by using the following formula. অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছিলাম, এই যে দেখুন আমরা একটু আগে ফর্মুলা দেখেছিলাম, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু a ডিভাইড বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ছিল। এখন দেখুন এই প্রেজেন্ট ভ্যালুর সাথে কেটা ছিল ফিউচার ভ্যালু, তো আমরা কেটে চাইলে কিন্তু ফিউচার ভ্যালু লিখতে পারতাম, এটাকে এভাবেও লেখা যেত অ্যামাউন্টটাকে। এই এখন যদি আমরা এটাকে জাস্ট কনভার্ট করে নেই, আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমরা কি পাবো, আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এভাবে লিখতে পারবো ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। আমরা সিম্পলি এভাবেও লিখে দিতে পারবো। এইটাকে আপনারা দেখেছেন এভাবে লিখেছে, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি এভাবেই লিখেছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু অ্যামাউন্ট। এই এটা অ্যাকচুয়ালি এটাই, এই পি ভ্যালুটা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ভ্যালু, এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের এই। ওকে, সো আমাদের ফর্মুলাটা কি ফিউচার ভ্যালুর জন্য, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এখন আমরা যদি একইভাবে আমরা যে প্রেজেন্ট ভ্যালু যেভাবে দেখেছি সেভাবে যদি আমরা দেখি, যদি প্রতি বছরের শেষে যদি আমি কনভার্ট করি বা প্রতি বছরের শুরুতে যদি আমি এটাকে কনভার্সনে যাই, যদি আমি দেখি যে আমি ক্যালকুলেশনটা প্রতি বছরের শুরুতে করব, যে দেখুন ইফ দ্য ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এ সিরিজ আর রিসিভড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, যদি প্রতি বছরের শুরুতে যদি আমরা ক্যাশ আমাদের আউটফ্লোটা হয় আমরা পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ফিউচার ভ্যালু আফটার nth ইয়ার উইল বি কম্পিউটেড বাই ইউজিং ফলোইং ফর্মুলা। এই যে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু a1 ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n, a2 ইকুয়ালস টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, a3 ইকুয়ালস টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 2। এইভাবে গিয়ে আমরা এক পর্যায়ে গিয়ে এটাকে 1 পাবো, তারপর 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 পাবো। আমরা মানে এক পর্যায়ে গিয়ে আমরা 1 প্লাস আই টু দি পাওয়ার 1 পাবো। Where A1, A2, A3 refer to cash inflows at the beginning of different periods like 1, 2, 3 and up to n respectively. But if the different amount of a series are received at the end of each year, যদি এই বছরের শুরুতে না হয়, এটা যদি একইভাবে প্রেজেন্ট ভ্যালুর মতো এন্ড ইয়ারে হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে এইভাবে future value equals to a1 into 1 plus I to the power n minus 1 plus a2 1 plus I to the power n minus 2, a3 1 plus I to the power n minus 3। সো এখানে আমরা এই তিনটা ফর্মুলা দেখতে পাচ্ছি ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। আমরা কমন ফর্মুলা হলো এটি, যে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু a into 1 plus I to the power n, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু a1 into 1 plus I to the power n, এবং প্রতিবারে আমরা n minus 1 n minus 2 এভাবে করেই যাব। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমটা শুরু করব n-1 থেকে, যদি এটা এন্ড অফ দ্য ইয়ার কাউন্ট হয়। এন্ড অফ দ্য ইয়ার হলে আমরা n-1 থেকে শুরু করব, আর এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হলে আমরা n থেকে শুরু করব। আমরা একটা প্রবলেম দেখলে আমাদের জিনিসটা আর একটু সহজ হবে বুঝতে। আসুন আমরা একটা প্রবলেম দেখি। আমরা এক্সাম্পল 2টা নিই। মিস্টার রফিক ওয়ান্টস টু ইনভেস্ট টাকা 1,60,000, 2 lakh and 2,40,000 at the beginning of the following 4 years. মিস্টার রফিক চাচ্ছেন আগামী 4 বছর ধরে উনি প্রতি বছরের শুরুতে, আমি আবার বলছি প্রতি বছরের শুরুতে, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে দেখি বছরের শুরুটাকে 1, 2, 3, 4,
যদি হয় এমন, তাহলে উনি প্রথম কিস্তিটা অ্যাকচুয়ালি দিতে চাচ্ছেন কবে? উনি প্রথম কিস্তিতে দিতে চাচ্ছেন এই যে প্রথম বছর, এই বছর এটা আমরা এটা পুরোটাকে যদি আমরা প্রথম বছর ধরি, তাহলে উনি কিস্তিটা দিতে গেছেন এখানে, ওনার প্রথম কিস্তিটা দিবেন এখানে, দ্বিতীয় কিস্তিটা দিবেন এখানে, তৃতীয় কিস্তিটা দিবেন এখানে, চতুর্থ কিস্তিটা দিবেন ৪র্থ বছরের শুরুতে, অর্থাৎ প্রতি বছরের শুরুতে উনি কী করবেন, উনি কিস্তিটা দিবেন, ইনভেস্ট করবেন টাকাটা। তো প্রথম বছরের শুরুতে উনি ইনভেস্ট করবেন ১ লক্ষ, দ্বিতীয় বছরের শুরুতে ইনভেস্ট করবেন ১,৬০,০০০, তৃতীয় বছরে ২ লক্ষ এবং চতুর্থ বছরে গিয়ে ২,৬০,০০০ উনি ইনভেস্ট করবেন, যেখানে ওনার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 12%। এবং ওনার জন্য কি এটা পসিবল ১০ লক্ষ টাকা তোলাটা ৪ বছর পরে? এইভাবে যদি উনি ইনভেস্ট করে যান, উনি কি ৪ বছর পরে গিয়ে উনি ৪ বছরে গিয়ে কি উনি ১০ লক্ষ টাকা পাবেন কি না? খেয়াল করুন, ৪ বছরের শেষে গিয়ে উনি ১০ লক্ষ টাকাটা পাবেন কি না, এটা আমাকে ক্যালকুলেট করতে বলছে। এখন আমাকে বলেছে যে উনি বিগিনিং অফ ইচ ইয়ার উনি এই টাকাটা ইনভেস্ট করবেন। তাহলে আমরা জানি বিগিনিং অফ ইচ ইয়ার, দ্য বিগিনিং অফ ইচ ইয়ারের ফর্মুলাটা হলো এটি। ঠিক আছে, আমরা এখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এটাই হলো আমাদের বিগিনিং অফ দ্য ইয়ারের ফর্মুলা। দেখুন, future value equals to a1 1 plus I to the power n, a2 1 plus I to the power n minus 1, a3 1 plus I to the power n minus 3। এখন আসুন আমরা দেখি, এই যে আমরা ফর্মুলাটা লিখে নিলাম, এই যে প্রত্যেক আমরা ফর্মুলাটা লিখে নিলাম, a1 into 1 plus I to the power 1 plus I to the power n 1 plus I, এই যে আমরা এখান থেকে দেখে নিলাম, এই যে দেখুন 1 plus I to the power n, 1 plus I to the power n minus 1, 1 plus I to the power n minus 2। যেহেতু এখানে চতুর্থ বছর পর্যন্ত আছে, যেহেতু আমরা 4th ইয়ারের জন্য a1 into 1 plus I to the power n minus 3 করছি। আমরা এখন মানগুলো বসিয়ে নেই। আমরা প্রথম বছরে দেখতে পাচ্ছি a1 সমান 1 লক্ষ টাকা, এই যে বসালাম a1 equals to, এখানে 1 গুলো দিয়ে নিই, এটা হলো a1, a1, a2, a3 এবং a4। আমরা এখন যদি মানগুলো বসিয়ে নেই, দেখুন 1 লক্ষ টাকা a1 এর জন্য আসছে, a1 equals to 1 লাখ, a2 equals to 1,60,000, a3 equals to 2 লাখ এবং a4 equals to 2,40,000। আমরা এগুলোকে এখন মানগুলোকে রেসপেক্টিভলি বসিয়ে নিই। দেখতে পাচ্ছি আমরা a1 equals to 1 লাখ, a2 equals to 1,60,000, a3 equals to 2 লাখ, a4 equals to 2,40,000 বসিয়ে নিলাম অ্যাজ পার কোয়েশ্চেন। এরপরে আমাকে n এর মান বলেছে 4, তাহলে আমরা এখানে n equals to 4, n minus 1 4 minus 1, কীভাবে n minus 2 4 minus 2, n minus 3 4 minus 3 বসিয়ে নিলাম। ওকে, আর আমাকে আমার এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট ছিল 0.12 অর্থাৎ 12%, তাহলে এটা আমরা নিচ্ছি 0.12, এই যে আমরা দেখতে পাচ্ছি 0.12। ঠিক আছে, এখন এই মানগুলো বসিয়ে নিয়ে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমি 9,01,814 টাকা পাবো, যদি আমি প্রতি বছরের শুরুতে আগামী 4 বছর প্রতি বছরের শুরুতে যথাক্রমে 1 লক্ষ 1,60,000 2 লক্ষ এবং 2,40,000 টাকা ইনভেস্ট করি। এখন এটার আরও ডিটেলস ক্যালকুলেশন এখানে আমাদের আছে, আমরা দেখে নিই। 1 লাখ 1 প্লাস 0.2 টু দি পাওয়ার 0.12 টু দি পাওয়ার 4, আমি একটু এভাবে ভেঙে দেখানোর জন্য এভাবে দেখিয়েছি। দেখুন, আমরা যখন ক্যালকুলেশন করবো এভাবেই পাবো 1.12 টু দি পাওয়ার 4, 1.12 টু দি পাওয়ার 3, 1.12 টু দি পাওয়ার 2, 1.12 টু দি পাওয়ার 1, এই যে 4 minus 1 3, 4 minus 2 2 এবং 4 minus 3 1। আলটিমেটলি আমি যখন ক্যাশ করবো, এগুলোকে যখন আমি ক্যালকুলেশন করবো, আমরা পাচ্ছি 9,01,814 টাকা। আমাকে প্রশ্ন জানতে চেয়েছিল, উনি এইভাবে যদি ইনভেস্ট করে যান 1 লক্ষ 1,60,000 2 লক্ষ এবং 2,40,000 আগামী 4 বছর ধরে, তাহলে উনি কি 12% ইন্টারেস্ট রেট অফ রিটার্ন এক্সপেক্ট করলে উনি কি 10 লক্ষ টাকা পাবেন কি না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউচার ক্যাশ ফ্লোটা আসতেছে 9,01,814 টাকা। আমাদের ফিউচার যেগুলো ক্যাশ ফ্লো আসছে সবগুলোকে আমি যখন অ্যাড করে নিচ্ছি, তখন আমরা পাচ্ছি, আমরা যখন এগুলোকে ফিউচার ক্যাশ ফ্লোগুলোকে আমরা নিচ্ছি, তখন আমরা দেখছি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এবং চতুর্থ বছরে গিয়ে আমার ক্যাশ ফ্লো
যা পাচ্ছি সবগুলোকে একসাথে করে আমি যদি ফিউচার ভ্যালু হিসেব করি আর প্রেজেন্ট মানে ফিউচার ভ্যালু যদি হিসেব করি তাহলে আমরা পাচ্ছি 9,01,814 টাকা। সো ইট ইজ লেস দেন 10 লাখ, অর্থাৎ এটি ওনার যে এক্সপেকটেশন সেটাকে ফুলফিল করছে না। হ্যান্স ইট উইল নট বি পসিবল ফর মিস্টার রফিক টু গেট লাখ টাকা 10 লাখ আফটার 4 ইয়ার্স ফ্রম হিজ প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। সো এই হলো আমাদের সংক্ষিপ্ত আকারে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু আমরা ম্যাথসগুলো কীভাবে করব। আমি একটু রিভিউ করে দিই। আমরা প্রেজেন্ট ভ্যালুতে যেটা দেখব, প্রেজেন্ট ভ্যালুতে আমরা যেটা দেখব যে ভবিষ্যতের ক্যাশ ফ্লোগুলোর বর্তমান মূল্য। আমরা প্রেজেন্ট ভ্যালুতে যেটা দেখব আজকের পরে আমি আগামী বছরগুলোতে যে টাকা কোনো একটা টাকা ইনভেস্ট করলে যে টাকাটা পাওয়ার কথা সেটা যদি আজকের দিনে আমার হাতে আসে তাহলে তার মূল্যবান কত হবে। আর ফিউচার ভ্যালুতে দেখব আজকের টাকা যেটা আমার হাতে আছে সেটাকে যদি আমি ইনভেস্ট করি আমার ফিউচার ক্যাশ ফ্লো যেটা আসবে ওটাতে আমার কী আসবে বা টোটাল ক্যাশ ফ্লোটা কত হবে বা ইনভেস্টমেন্টটা আমরা করবো কি। সো মূলত ইনভেস্টমেন্টের ফিজিবিলিটি স্টাডি করার জন্য বা অল্টারনেটিভ সাইটগুলো দেখার জন্য আমরা এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুকে ব্যবহার করে থাকি। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু একে অপরের বিপরীত। আমরা প্রেজেন্ট ভ্যালুকে আমরা ফিউচার ক্যাশ ফ্লোকে কনভার্ট করলে আমরা সেটা পাবো প্রেজেন্ট ভ্যালু, এবং আজকের দিনের ক্যাশ ফ্লোগুলোকে আমরা যদি কনভার্ট করে নিয়ে যাই ভবিষ্যতে তাহলে আমরা সেটা পাবো ফিউচার ভ্যালু। তো আশা করি আমরা আমাদের এই লেকচার থেকে যথেষ্ট উপকৃত হয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচারটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।